চীন সফরের তৃতীয় দিনে আজ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টায় রাজধানী বেইজিংয়ের দ্য গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হবে। পরে প্রিমিয়ার অফ দ্য স্টেট কাউন্সিল অফ চায়নার নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। বৈঠক শেষে হবে চুক্তি ও সমঝোতা সই। সকাল 10:30টায় রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাত ৮টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ফ্লাইটটি মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। Distinguished guests, as your platform towards এর আগে প্রধানমন্ত্রীর চীন সফরে বেসরকারি বাণিজ্যিক খাতে ১৬টি সমঝোতা সই হয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যা নিয়েও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার বেইজিংয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রী। বলেন, চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক উপদেষ্টা সংস্থা পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বাণিজ্য ঘাটতি কমানো এবং মানসম্পন্ন বাংলাদেশি পণ্য আমদানিতে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে চীন। আজ চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে উন্নয়ন, রোহিঙ্গা সংকট ও বাণিজ্য ঘাটতি প্রাধান্য পাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে ১০ জুলাই রাতে প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন বলে জানান হাসান মাহমুদ। মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন এবং প্রত্যুত্তরে সিপিপি সিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন তারা মায়ানমার সাথে আলাপ আলোচনা করে যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয় সে ব্যাপারে তারা যতটুকু সম্ভব সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ অবরোধ কর্মসূচি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা সহ সারা দেশে সকাল 10টা থেকে শুরু হবে এই কর্মসূচি, চলবে সন্ধ্যা পর্যন্ত। কর্মসূচির আওতায় থাকবে সড়ক ও রেলপথ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার। কিন্তু গত ৫ই জুন হাইকোর্টের রায়ে সেই পদ্ধতি পুনর্বহাল হয়। এরপর থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এদিকে কোটা সংস্কারের দাবিতে অবরোধের ঘোষণায় সকাল থেকেই রাজধানীর নানা স্পটে বেড়েছে গাড়ির চাপ। এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম, বিস্তারিত জানাবেন তিনি। জাহিদ, সড়কে গাড়ির চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? এখন যেহেতু অফিস আওয়ার চলছে, বিস্তারিত পরিস্থিতি জানাবেন। আমরা আগেই বিভিন্ন এলাকার ঘুরে দেখেছি কোটার বিরুদ্ধে যেই অবস্থান শিক্ষার্থীদের তারা এখন 10টার বাজে কিন্তু তাদের আন্দোলন শুরু করবেন। সেক্ষেত্রে এখন আমরা যে জায়গায় আছি মহাখালীতে যান চলাচল খুব একটা ব্যাহত হচ্ছে না, খুব বেশি একটা তেমন জ্যামজট নেই। তবে এই জ্যামজট সকালে যেই যতটুকু ছিল তার চেয়ে এখন কিছুটা বেড়েছে। ধরাই যাচ্ছে যে আন্দোলন শুরু হলে বা এর পরবর্তীতে আস্তে আস্তে এই জ্যামটা আরও বেশি বাড়বে এবং গাড়ির সংখ্যা যে এখন যেই পরিমাণে আগাচ্ছে তাতে কিছুক্ষণ পরে হয়তো বা এই জ্যামটা আরও বেশি বেড়ে যেতে পারে এবং যারা এবং আমরা দেখেছি যে যারা এখন অফিসগামী রয়েছেন তারা কিন্তু যেভাবে বাসা থেকে বের হচ্ছেন, যদিও সামনে যেই 10টার পরে যেই সময়টা রয়েছে তখন কিন্তু এই সারা বাংলাদেশে যেহেতু তাদের এই ব্লকের কর্মসূচিটা চলছে সেক্ষেত্রে রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি পালন করবেন। সেক্ষেত্রে এই পয়েন্টগুলোতে কিন্তু প্রচণ্ড জ্যামজট সৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। সে কারণেই বলা হচ্ছে যে যারা যে কোনো কাজে বের হবেন বা যারা অফিসগামী আছেন তারা হাতে প্রচুর সময় নিয়েই কিন্তু বের হতে হবে। সেক্ষেত্রে এই কর্মসূচির যেই শিক্ষার্থীরা যেই কর্মসূচি পালন করছেন তারা কিন্তু এই আজকে প্রথম নয়, তারা কিন্তু লাগাতারই কর্মসূচি পালন করে আসছেন। তবে আজকে তারা একটু ভিন্নভাবে মানে সারা বাংলাদেশকে কেন্দ্র করে তারা সেই
এই কর্মসূচিটা পালন করছেন এবং তারা ঢাকার যেসব পয়েন্টগুলোতে তারা এই কর্মসূচি পালন করবেন সেগুলো শাহবাগ থেকে শুরু করে একদম মহাখালী, উত্তরা সব জায়গাগুলোতে কিন্তু এই জ্যামের পরিমাণটা আজকে অনেক বেশি হবে। সবাই সাধারণ রয়েছেন মানুষদের, তারাও কিন্তু ভাবছেন যে তারা যেহেতু এই রাস্তায় জ্যামজটের পরিমাণটা বাড়ছে, সেক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে কিন্তু রাস্তায় চলাচল করতে হবে, সেটাই সাধারণ মানুষও বুঝতে পারছেন যে এখন পর্যন্ত এটাই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর নানা স্পটে গাড়ির চাপ বেড়েছে, মহাখালীর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম। সরকারি চাকরিতে কোটা সংস্কারের ইস্যুতে করা মামলায় পক্ষভুক্ত হয়েছে 2 শিক্ষার্থী। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তাদের আবেদনের বিষয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আজ। মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের বিশেষ চেম্বার শুনানির এই দিন ঠিক করে। এর আগে শিক্ষার্থীদের পক্ষে বিশেষ চেম্বারে আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি জানান, এই শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিল নয়, যৌক্তিক সংস্কার চান। গত 5ই জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের কোটা পদ্ধতি পুনর্বহালের আদেশ দেয় হাইকোর্ট। 4 জুলাই আপিল বিভাগে কোটা বাতিলের আবেদন শুনানির কথা থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। পূর্ণাঙ্গ রায় পেলে হাইকোর্টের রায় বাতিলে রাষ্ট্রপক্ষের আপিল নিয়ে শুনানি হতে পারে বৃহস্পতিবার। হাইকোর্ট ডিভিশনে যে জাজমেন্ট হয়েছে আপাতত সার্বিক বিবেচনায় এই জাজমেন্টটা আমরা স্টে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এটার একটা সম্মানজনক, সন্তোষজনক সমাধান হোক। আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। আমরা এই প্রেয়ার নিয়ে আসছি, আগামীকালকে হিয়ারিং হবে, এটা আগামীকালকে লিস্টিং করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও রাষ্ট্রপক্ষের মামলায় এবার পক্ষভুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। কোটা সংস্কার চেয়ে তাদের আদালতে যাওয়াকে যৌক্তিক বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে ন্যায় বিচার আশা করছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি স্থগিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এমন পরিস্থিতিতে কোটা নিয়ে মামলায় পক্ষভুক্ত হয়েছে 2 শিক্ষার্থী। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তাদের আবেদনের বিষয়ে বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির কথা। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের বিশেষ চেম্বার আদালত শুনানির এই দিন ঠিক করেন। এর আগে শিক্ষার্থীদের পক্ষে বিশেষ চেম্বারে আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আমরা চাচ্ছি যে এটার একটা সম্মানজনক, সন্তোষজনক সমাধান হোক। আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। আমরা এই প্রেয়ার নিয়ে আসছি, আগামীকালকে হিয়ারিং হবে, এটা। কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের আদালতে যাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় একথা বলেন তিনি। তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় কোর্ট শুনবে। কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করে শিক্ষার্থীরা ঠিক পথে হাঁটছেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আন্দোলন করে সমস্যার সমাধান হবে না, এতে আদালত অবমাননাও হতে পারে। একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন। শিক্ষার্থীরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এখন তারা আন্দোলন প্রত্যাহার করবেন বলে আশা করছেন আইনমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে অচল দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, তাদের দাবি পূরণের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তাই আন্দোলন চলবে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে 9ম দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি চলছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে দুপুরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। নতুন চালু হওয়া পেনশন স্কিম বৈষম্যমূলক দাবি করে এটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেয়া শিক্ষকরা অবসরের পর এককালীন টাকা অন্যান্য সুবিধা পাবেন না। 40টি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত, শত শত পরীক্ষা কোর্স বন্ধ এবং আমি যতদূর জানি গুচ্ছ পরীক্ষার মাধ্যমে নতুন ভর্তি পরীক্ষা শুরু হবে। তাহলে একটি গণবান্ধব সরকার কোনোদিনও এই ধরনের একটি অচল অবস্থা কাম্য হতে পারে না। এদিকে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা চললেও এখনও সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে কেউ আলোচনায় বসেনি জানিয়েছেন শিক্ষক নেতারা। আমাদের যে দাবিগুলো আমরা যদি আলোচনার টেবিলে বসলেই না আমরা উপস্থাপন করব, তখন আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান হবে। আর কর্মকর্তা কর্মচারীরা তাদেরও সমিতি আছে, তাদেরকেও তো প্রত্যেক স্কিমে আনা হয়েছে, তারা তাদের আন্দোলন করছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, সর্বজনীন পেনশন চালুর বিষয় অর্থ মন্ত্রণালয়ের। শিক্ষকরা আন্দোলন করছেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও যেখানে যোগদান করবেন সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আছে। সেই অর্থ মন্ত্রণালয়ে যে নির্দেশনা সেটা অবশ্যই সেটা সরকারের সার্বিক একটা নির্দেশনা। যেহেতু আমরা শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ, সেখানে সরকারের যে একটা সার্বজনীন নির্দেশনা এবং সার্বিক নির্দেশনা সেটার বিষয়ে সুনির্দিষ্ট করে আলাদা মন্তব্য করব না আমি। শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগে যেমনটি জানিয়েছি, সরকারি চাকরিতে কোটা সংস্কারের ইস্যুতে করা মামলায় পক্ষভুক্ত হয়েছে দুই শিক্ষার্থী। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তাদের আবেদনের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, শুনানিটি কখন শুরু হবে এবং আইনজীবীরা কি বলছেন এ বিষয়ে? দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে গুরুত্বপূর্ণ এই বিষয়টি উঠছে। আপনি জানেন যে এর আগে সপ্তাহখানেক আগে অর্থাৎ গত বুধবারেই কিন্তু বৃহস্পতিবারে রাষ্ট্রপক্ষ এবং এর যে মূল আরেকটি পক্ষ মুক্তিযোদ্ধার সন্তানেরা তাদের পক্ষ থেকে কিন্তু এটি একবার অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতির ফুল বেঞ্চে উঠেছিল। কিন্তু সেদিন তিনি বলেছিলেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি বের হওয়ার পরে তিনি নিয়মিত আপিল করতে বলেছিলেন, লিপ্ট আপিল করে। কিন্তু গতকালকে যেটি দেখা গেল, দুজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আলসাদি ভুইয়া এবং তার সাথে উর্দু বিভাগের আরেকজন শিক্ষার্থী, তারা দুজন মিলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তারা একটি এই মামলায় অর্থাৎ এই যে মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে কি থাকবে না সেই মামলায় তারা পক্ষভুক্ত হওয়ার আবেদন করে চেম্বার আদালতে, এবং চেম্বার আদালত তাদেরকে সেটি অনুমতি দেওয়ার পরে আজকে সেটি ফুল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কজ লিস্টে আছে, আমি যেটি দেখলাম যেটি 4 নম্বরে অর্থাৎ একেবারে প্রথম দিকেই কিন্তু হবে, 4 নম্বরে রয়েছে কার্যতালিকায়। সেখানে প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত দেন সেটি দেখার বিষয়। আজকে বিষয়টি এমনও হতে পারে, আমি আইনজীবীদের সাথে কথা বলছিলাম, দেখুন যেমনটি বলছিলাম যে গত বৃহস্পতিবারে কিন্তু এই মামলা একবার উঠেছে, সুতরাং সেখানে লেখা ছিল নট টুডে আদালতের ভাষায়, যেটি আবার এক সপ্তাহ পরে আবার ওই দিনে আসে, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার আবার কিন্তু সেই দিনটি ঘুরে আসছে। সুতরাং আজকে এমনও হতে পারে হয়তো আজকে কোর্ট কোনো সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন, অথবা কালকে যেহেতু এই মামলা আবার আসছে সুতরাং কালকের সাথে একই সাথে মার্চ করে শুনতে পারেন, কারণ একই মামলায় স্বার্থ সংশ্লিষ্ট অনেকেই কিন্তু পক্ষভুক্ত হতে পারেন। তো আগে সেখানে ছিল সরকার পক্ষ এবং একদিকে মুক্তিযোদ্ধার সন্তানেরা, এবং গতকালকে আরো নতুন করে দুজন শিক্ষার্থী তারা এর সাথে যুক্ত হলেন। এখানে একটি বিষয় বলে নেওয়া দরকার যে গতকালকে যখন দুজন শিক্ষার্থী চেম্বার আদালতে তারা নতুন করে এই মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন, সেখানে আইনজীবী কিন্তু স্পষ্ট করে বলেছেন যে যারা এই মুহূর্তে আন্দোলন করছে, অর্থাৎ আজকে জানেন যে এই 10টা থেকে সারা দেশে একেবারে 10টা থেকে বাংলা ব্লকের ঘোষণা দেওয়া হয়েছে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই আন্দোলন যারা করছে এই দুজন শিক্ষার্থী তাদের অংশ নয়। একই সাথে আমরা এও খোঁজ নিয়েছি যে যারা আন্দোলন করছে তাদের পক্ষ থেকে কিন্তু আবার আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে যে দুজন গেছে তারা তাদের নয়, অর্থাৎ তারাও এদেরকে নিজেদের বলে ঘোষণা দেয়নি, আর এরা নিজেরাও বলছে যে তারা আন্দোলনের অংশ নয়। কারণ এখানে একটু পার্থক্য হচ্ছে, এখানে আইনজীবী যেমনটা বলছিলেন যে তারা কিন্তু
এই যে কোটা বাতিল চাচ্ছেন না, যে দুজন শিক্ষার্থী আদালতে এসেছেন এবং আজকে যাদের বিষয়ে শুনানি হওয়ার কথা, তারা কিন্তু চাচ্ছেন যে কোটা যৌক্তিক পর্যায়ে সংস্কার করা। সুতরাং এখন প্রধান বিচারপতির নেতৃত্বে কি আদেশ দেন আদালত, সেটি আমাদের দেখার বিষয় রয়েছে। একই সাথে আরেকটি বিষয়, যদি আজকে যেই বাংলা ব্লকেট ঘোষণা দেওয়া হয়েছে, সারা দেশের রেলপথ সড়ক পথ অবরোধ করবে শিক্ষার্থীরা, ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গত কয়েকদিন যেভাবে বসছে আজকেও সেভাবে বসবে। তো আদালতের সিদ্ধান্তের উপরে অনেক কিছুই নির্ভর করছে, আদালত যে সিদ্ধান্ত দেয়। কারণ একটা জায়গায় কিন্তু মিল আছে, দুজন শিক্ষার্থী আদালতের অর্থাৎ হাইকোর্টের যে আদেশ কোটা পুনর্বহাল করে সেই আদেশ। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা বাতিল চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাইকোর্টে করা আবেদনের শুনানি আজ। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য আজকের এই দিন ধার্য করেন। এর আগে গত 12 জুন এই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। সাক্ষ্য গ্রহণের জন্য 15 জুলাই দিন ধার্য রয়েছে। পরে সোমবার অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলার কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ 7 কর্মকর্তা আবেদনটি করেন। গেল বছরের 30শে মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করলেন পিএসসির আলোচিত গাড়ি চালক আবেদ আলী। মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন 6 আসামি। পরে জামিন আবেদন নাকচ করে 17 আসামিকেই কারাগারে পাঠায় আদালত। এই ঘটনায় এরই মধ্যে 2 উপপরিচালক সহ 5 কর্মকর্তাকে বরখাস্ত করেছে পিএসসি। সম্প্রতি বাংলাদেশ সিভিল সার্ভিস সহ প্রায় 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবেদন প্রকাশ হয় গণমাধ্যমে। উঠে আসে সরকারি কর্ম কমিশন, পিএসসির কর্মকর্তা কর্মচারী, গাড়ি চালক সহ অর্ধশত অভিযুক্তের নাম। এ ঘটনায় সিআইডির অভিযানে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় 17 জনকে। প্রশ্ন ফাঁস চক্রের হোতা পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলী সহ 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে অভিযোগ অস্বীকার করেন একজন। জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার 17 জনকে কারাগারে পাঠায় আদালত। পিএসসির সেই কর্মকর্তা কর্মচারী সহ বাইরের অনেকের সাথে জড়িত আছে। তারা পরস্পর যোগ সাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে একটি মেধাশূন্য একটি কর্মকর্তা কর্মচারী উপহার দেওয়ার জন্য তারা সেই মেধাশূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন। এদিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির না করায় প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবীরা। উইদাউট রিমান্ড যদি কোনো আসামি রিমান্ড থেকে আসার পর 164 করে, সেখানে আমাদের একটা আইনগত সুবিধা পায়। এই কারণে তারা আমাদের 4 দিন আটক রেখে রিমান্ডের কাজটা ওখানেই করছেন, করে আমাদেরকে আজকে এখানে আসে। আমরা এই জন্য আদালতে চ্যালেঞ্জ করেছি, আমাকে অ্যারেস্ট করা হলো কখন, কারণ আমাদের অ্যারেস্টের সময় আমাদের সিসি ক্যামেরা আছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে এরই মধ্যে 2 উপপরিচালক সহ 5 কর্মকর্তাকে বরখাস্ত করেছে পিএসসি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থমকে আছে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গোয়েন্দাদের অনুসন্ধান। এরই মধ্যে মতিউর ও তার পরিবারের সদস্যদের আয়কর নথিও ফেরত দিয়েছে গোয়েন্দা সংস্থা সিআইসি। অভিযোগ উঠেছে দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে এনবিআর কর্মকর্তাদের ফাঁদে ফেলার। সেগুলো যাতে আমরা এডিআর এর কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রচার হলে টনক নড়ে অর্থ মন্ত্রণালয়ের। এনবিআর থেকে মতিউরকে সরিয়ে সংযুক্ত করা হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করে এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। তথ্য যাচাইয়ে কর অঞ্চল থেকে মতিউর পরিবারের 5 সদস্যের আয়কর নথি তলব করেন গোয়েন্দারা। নথি বিশ্লেষণ করে সম্পদের একটি পরিস্থিতিপত্র তৈরি করা হয়। গোয়েন্দারা জানান, মতিউর বিষয়ে আর কোনো নির্দেশনা না থাকায় এ পর্যন্তই থেমে আছে কাজ। আয়কর নথিতে ফাঁকফোকর আছে কিনা তাও দেখা হচ্ছে না। তথ্য যাচাই বাছাই হচ্ছে না মাঠ পর্যায়েও সম্পদের। ইতিমধ্যে মতিউর পরিবারের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চাহিদার প্রেক্ষিতে আয়কর নথিগুলো কর অঞ্চলে ফেরত দিয়েছে সিআইসি। হঠাৎ করে থেমে যাওয়া যদি এটা একটা স্থায়ী রূপ ধারণ করে এবং বাস্তবে যদি এটাতে কোনো অগ্রগতি না হয়, তাহলে ধরে নিতে হবে যে এটা শুধুমাত্র প্রশ্নবিদ্ধ নয়, এটা আসলে লোক দেখানো কিনা। পেছনে
যারা সুরক্ষাকারী আছেন, অংশীদার আছেন, তাদের প্রভাবটা এখানে কাজ করবে কিনা সেই বিষয়টা। ছাগলকাণ্ডের পর আতঙ্কে অনেক এনবিআর কর্মকর্তা, যার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। কর্মকর্তারা জানান কিছু প্রতারক দুদক কর্মকর্তা পরিচয়ে তাদের খোঁজ করেন। এরই মধ্যে এনবিআর এর 2 জন কর্মকর্তা প্রতারিত হয়েছেন বলে জানা গেছে। এই ধরনের যদি কোনো অজ্ঞাত পরিচয় কোনো ফোন থাকে বা কোনো ব্যক্তির নাম থাকে, আপনি দুদকে ফোন করেন, দুদকের যেটা হটলাইন সেখানে ইনফর্ম করেন, দুদকে লিখিতভাবে জানান, অবশ্যই দুদক এর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেবে। অভিযোগ উঠেছে মূলধারার গণমাধ্যমের পরিচয় দিয়েও এনবিআর কর্মকর্তাদের হয়রানি করছেন প্রতারকরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তার স্বাক্ষর জাল করে সড়ক খননের অনুমতিপত্র তৈরি করা হয়। রাজধানীর লালবাগে ওয়াসার খোঁড়াখুড়ির সময় ওই অনুমতিপত্রকে চ্যালেঞ্জ করে ডিএসসিসি। তখনই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এ নিয়ে ওয়াসার কাছে 13,71,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে কর্পোরেশন। তবে ওয়াসা স্বাক্ষর জালিয়াতির দায় চাপিয়েছে ঠিকাদারের ওপর। লালবাগে শহীদ আব্দুল আলীম খেলার মাঠ লাগোয়া সড়ক খুঁড়ছিল ঢাকা ওয়াসা। সিটি কর্পোরেশনের কর্মীরা চ্যালেঞ্জ করলে অনুমতিপত্র দেখায় তারা। সন্দেহ হলে ডিএসসিসির কর্মীরা নির্দিষ্ট কর্মকর্তাকে ফোন করেন। জানা যায় কোনো অনুমতি দেননি তিনি। এরপরই খননের যন্ত্রপাতি জব্দ করা হয়। ডিএসসিসি জানায় ওয়াসাকে 24 থেকে 30 এপ্রিল পর্যন্ত খননের অনুমতি দেয়া ছিল। সে সময় কাজ না করে আবারও অনুমতি চায় তারা। না দেয়ায় স্বাক্ষর জাল করে নতুন কাগজ বানায়। আমার সহকারী প্রকৌশলীর অনুমতিপত্র দেখায়। সহকারী প্রকৌশলীর অনুমতিপত্র দেখার পরে আমাকে ফোনে জানাইছেন যে স্যার আপনার অনুমতিপত্র তারা একটা দেখাচ্ছে। তা আমি তাকে ফোনেই বললাম যে অনুমতি আমি এটা দেই নাই, তুমি অনুমতিপত্রটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাও। হোয়াটসঅ্যাপে যখন সে আমাকে পাঠালো আমি নিশ্চিত হলাম, যেহেতু আমার স্বাক্ষরটা জাল করছে, আমি আমার স্বাক্ষরটা তো অবশ্যই ভালো করে চিনি। এ বিষয়ে লালবাগ থানায় অভিযোগ দিয়েছে সিটি কর্পোরেশন। 13,71,000 টাকা ক্ষতিপূরণ চেয়ে চিঠি দিয়েছে ওয়াসাকে। এরকম ন্যাক্কারজনক, দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয় তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই। আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিব। আমি আশা করব যে সেই ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ওয়াসার দাবি জালিয়াতির পুরো দায় ঠিকাদারের। বলেছে স্যার আমরা জানতাম না, এখন তদন্ত কমিটি করে তদন্ত করে আমরা বিষয়টা দেখতেছি। সিটি কর্পোরেশন এখন আমাদের কাছে নর্মাল রেট থেকে 5 টাইমস জরিমানা চাইছে। আমরা সেটা কন্ট্রাক্টরকে বলে দিব তুমি দিতে হবে, যেহেতু সে আমাদের না জানায় কাজ করছে, সে রেসপন্সিবল। অভিযুক্ত ঠিকাদার সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক সৈয়দ আবু জাফরের বক্তব্য জানতে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি। এই ঘটনার দিন কয়েক আগে যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও খনন করে ওয়াসা। এর বিরুদ্ধেও অভিযোগ দেয় সিটি কর্পোরেশন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 60 কিলোমিটার মানছে না কেউই। বিশেষজ্ঞরা বলছেন ফাঁকা সড়কে গতি মাত্র 60 কিলোমিটার বেঁধে দিয়ে সরকার সবাইকে আইন ভঙ্গকারী বানাচ্ছে। অবশ্য গতিসীমা বাড়ানোর কথা বলছেন সড়ক সচিব। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 60 কিলোমিটার ঠিক করেছে সড়ক বিভাগ, কিন্তু তা মানছে না কেউই। হলে তাও কিন্তু কেউ মানছে না। আমাদের পাশ থেকে একটি গাড়ি চলে গেল, এটি কিন্তু 60-এর অধিক গতিতে গিয়েছে এবং তারপরে আরও একটি গাড়ি যাচ্ছে। বিশৃঙ্খলা না কমিয়ে গতির লাগাম টেনে কখনো দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন গতি কমিয়ে সড়ক ব্যবহারের সুফল কমানো হচ্ছে। গতি কমিয়ে কখনো কিন্তু উন্নয়ন হয় না, বরঞ্চ অর্থনৈতিক উপযোগিতা অনেক নষ্ট হয়ে যায়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 2টা দুর্ঘটনা ঘটেছে, কারণ জানলাম না, দিয়ে দিলাম 60 কিলোমিটার পার আওয়ারে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি কোনো গাড়ি 60 কিলোমিটারে চলে না। প্রতিটা ড্রাইভারকে আমি ভায়োলেটর বানাচ্ছি। সড়ক সচিব জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্দেশ অমান্যে শিগগিরই মামলা করা শুরু হবে। 60 নয়, কিন্তু এটা 120-এর গতি থেকে গাড়ি চালানোর রাস্তায় এটা হয়ে গেছে। যে সমস্ত ড্রাইভার সচেতন তারা মেনে চলছে, যারা অসচেতন তারা হয়তো অনেক সময় মানছে না। প্রয়োজনে গতিসীমা কিছুটা বাড়ানো হতে পারে বলেও জানান সড়ক সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
3 সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় মৌলভীবাজারে কুলাউড়া পৌরসভায় প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে আছে এখনও 6টি ওয়ার্ড। ড্রেন ভেসে সড়ক ও বাসা বাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। কুলাউড়া পৌরসভার আহমদাবাদ এলাকার গৃহিণী লাকি বেগম ঈদের দিন থেকে তার বসত ঘরে হাঁটু পানি, আসবাবপত্র রেখে সন্তানদের নিয়ে তাই ঘর ছাড়েন। 3 সপ্তাহের বেশি সময় ধরে পোহাচ্ছেন এই দুর্ভোগ। ঈদের দিন সকালে উঠিয়া আমরা একটু পানি খাইতে পারছি না, একটু গোসল করতে পারছি না, নামাজ খানো করতে পারছি না। আমরা গেছি আপনার বাচ্চা কাচ্চা লিয়ান, বাচ্চা সামাল দিব না, পানি সামাল দিব না, চিনি সামাল দিব। প্রথম শ্রেণীর পৌরসভা কুলাউড়ার 9টি ওয়ার্ডের কম বেশি 6টি ওয়ার্ডই গত 17 জুন থেকে বন্যা কবলিত। ডুবে গেছে উপজেলা পরিষদ ভবন, হাসপাতাল সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। দীর্ঘ বন্যায় নাকাল পৌরবাসী, দূষিত পানি ছড়াচ্ছে রোগবালাই। এই পানিতে অনেক রোগ সৃষ্টি হয়ে ফাওয়ে, খাজলি, গুটা গাটা উঠিয়া ডায়েরি, এরপরে আপনার চলাফেরা খুবই কষ্ট। খুব কষ্ট আছে গরম, আমরা কেউ আইয়া কেউ দেখরাও না, জিকেরাও না, আমরা কেউ মাথায়রাও না। চলমান বন্যায় পৌরসভার 18 কিলোমিটার সড়ক, 12 কিলোমিটার ড্রেন, 10টি শিক্ষা প্রতিষ্ঠান ও 1000 ঘরবাড়ি এখনো পানিতে তলিয়ে আছে। আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। এই যে দীর্ঘ সময় এত সংখ্যক লোকের তুলনায়, এই 3 সপ্তাহের অধিক সময়ের তুলনায় আসলে বরাদ্দ অনেক কম। এলজিআরডি মন্ত্রণালয় আমরা সেইখানে প্রস্তাব রেখেছি যে এই রাস্তাগুলো ফ্লাড লেভেলে যাতে করা যায় সেই রকম ব্যবস্থা। এখন পর্যন্ত বন্যায় প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাতে সিলেট ও জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আগে দেখা যেত যে বৃষ্টি থামার 2-4 দিনের মধ্যেই সিলেট অঞ্চলে বন্যার পানি নেমে যেত, এখন বেশ সময় লাগছে বন্যার পানি নামতে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? দেখুন, আসলে 1 মাস যাবৎ, কিন্তু 1 মাসের বেশি সময় ধরে সিলেটের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং জেলা প্রশাসনের কাছ থেকে সর্বশেষ যে আমরা তথ্য পেয়েছি সেটি অনুযায়ী সিলেটের 13টি উপজেলায় এখন পর্যন্ত কিন্তু 5 লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত হয়েছেন এবং আশ্রয়কেন্দ্রেও কিন্তু এখন পর্যন্ত 9000-এরও বেশি মানুষ কিন্তু রয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে বর্তমানে সুরমা নদীর পানি কিন্তু একটি পয়েন্টে, পাশাপাশি কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে আমরা বিগত দিনেও সিলেটে যখন বন্যা হয়েছে তখনও আমরা দেখেছি যে খুবই স্বল্প সময়ে এই যে বন্যার পানি সেটি কিন্তু নেমে গিয়েছে। কিন্তু এবারকার বন্যায় যে বিষয়টি আমরা দেখতে পেলাম যে বন্যার পরিমাণ কিন্তু আসলে দীর্ঘস্থায়ী হয়েছে এবং আপনি জানেন যে প্রায় 1 মাসেরও বেশি সময় কিন্তু সিলেটের মানুষজন এই যে বন্যা কবলিত হয়েছেন। এবং এর কারণ হিসাবে কিন্তু যারা পরিবেশবাদী রয়েছেন কিংবা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন, এই যে পানি নামার যে গতি সেটি কিন্তু একেবারেই কম এবং সিলেটের যে নদ নদীগুলো আছে সেগুলোর কিন্তু নাব্যতাও অনেকটা কমে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যেদিক থেকে পানিটা নামবে সেদিকে পানি নামার যে গতিটা সেটি ধীর হওয়ার কারণেই মূলত কিন্তু এই যে সিলেটের মানুষ দীর্ঘদিন যাবৎ বন্যা কবলিত হয়ে আছেন এটি তারা উল্লেখ করেছেন। এক্ষেত্রে তারা মূলত দায়ী করছেন যে নদী খনন হয় না, বেশ কিছুদিন হয়ে গেল যে এটা দীর্ঘদিন যাবৎ সিলেটের যে প্রধান নদ নদীগুলো আছে সেগুলো খনন না হওয়ার কারণে মূলত এই যে ভোগান্তি মানুষের। পাশাপাশি তারা বলছেন যে বিগত দিনে নদী খনন করার যে প্রক্রিয়াটি শুরু হয়েছিল সেটি কিন্তু আসলে পরবর্তীতে আলোর মুখ দেখেনি এবং বাস্তবিকভাবে এর কোনো ফলাফল কিন্তু সিলেটবাসী আসলে পায়নি, যার ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীদেরকে কিংবা সিলেটের যারা মানুষজন রয়েছেন তাদেরকে। পাশাপাশি কিন্তু পরিবেশবাদীরা যে বিষয়টি বলছেন যে দ্রুত যদি নদী খনন করা হয়, সিলেটের ড্রেনেজ সিস্টেমটা যদি উন্নত করা হয় তাহলে হয়তো মানুষজন এটা থেকে মুক্তি পেতে পারে।
রানা, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাচ্ছি জামালপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। সাইমুম, আমরা সিলেটের পরিস্থিতি শুনছিলাম, জামালপুরে বন্যা পরিস্থিতি সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? এখনো কোন কোন এলাকার মানুষ সেখানে পানিবন্দী আছেন? দেখুন, সকাল 9টার সবশেষ হিসেব মতে জামালপুরের যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই বন্যার পানি কমতে সময় লাগবে আরো 3-4 দিন। তো সবশেষ যে জেলা প্রশাসনের যে হিসেব রয়েছে সেটাতে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা সহ 6 উপজেলার প্রায় 40টি ইউনিয়নের 60,000 পরিবারের 2.5 লাখ মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছে। তো জেলা প্রশাসন যেটি বলছে যে তারা পর্যাপ্ত ত্রাণ বিতরণ করেছেন, পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। তো যারা এখনো ত্রাণ পায়নি তারা আসলে উপজেলা প্রশাসন বা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তারা আর কি ত্রাণ পাবেন। তো আরেকটি বিষয় বলে রাখি যে আমরা আসলে বন্যা কবলিত অঞ্চল ঘুরে যেটি দেখতে পেয়েছি যে সেখানে আসলে মহাসড়ক বা সড়ক থেকে পানি নেমে গেলেও এখনো কিন্তু ঘরের বাইরে উঠানে ব্যাপক পানি রয়েছে। তো এসবের জন্য বানভাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে এই বন্যা কবলিত অঞ্চলে যে সংকটগুলো দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে বিশুদ্ধ খাবার পানির সংকট, বিশুদ্ধ খাবারের সংকট, গোখাদ্যের সংকট ও শৌচাগারের সংকট। তো আমরা গত বন্যায় কিন্তু দেখেছি যে জনস্বাস্থ্যের পক্ষ থেকে ভাসমান শৌচাগার ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হতো। এবার কিন্তু আমরা তেমনটি দেখতে পাচ্ছি না। আর সব দিক দিয়ে কৃষি বিভাগের একটু হিসাব আপনাকে জানিয়ে রাখি যে আসলে এবারের বন্যায় পুরো জেলায় প্রায় 9,100 হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাট, 6,900 হেক্টর জমির পাট। তো সব মিলিয়ে দেখা যায় যে আসলে বন্যায় দুর্ভোগ বাড়ছে, ক্ষতি বাড়ছে, বানভাসীরা ব্যাপক দুর্ভোগে রয়েছে। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। সিলেট ও জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 8 বছর ধরে অপরিসর ভবনে চলছে পটুয়াখালীর কলাপাড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম। এজলাস কক্ষে আইনজীবীদের বসার জায়গাও সীমিত। জায়গা সংকটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। নিজস্ব ভবন পরিত্যক্ত ঘোষণার পর ভাড়া ভবনে শুরু হয় কলাপাড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম। তবে ভালোভাবে আদালতের কার্যক্রম চালানোর মতো পর্যাপ্ত জায়গা নেই এই ভবনে। এজলাস কক্ষে আসামির ডকে দাঁড়ানোর জন্য নেই তেমন কোনো জায়গা। আইনজীবীদের বসার জায়গাও অপরিসর। মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র রাখাও কঠিন। আদালতের সামনে নেই ফাঁকা জায়গা। তাই নিচতলা থেকে 3 তলা পর্যন্ত সিঁড়িতে গা ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় বিচার প্রার্থীদের। আমরা মামলার তারিখের জন্য আসি, সিঁড়ির উপর দাঁড়ায় থাকতে আমাদের অনেক কষ্ট হয়। চাপাচাপি নথিপত্র রাখার জায়গা না থাকার কারণে নথি যেমন নিরাপত্তাহীনতায় থাকে তেমনিভাবে এগুলো এলোমেলো হয়ে যায় বারবার। প্রতি রোজ অন্ততপক্ষে 5,000 লোকের সমাগম এই কোর্টে হয়, যা এই ছোট্ট আঙ্গিকে ভাড়াটিয়া যে ভবনে সেখানে সংকুলন করা খুবই কষ্ট। তবে দ্রুতই আধুনিক আদালত ভবন নির্মাণের আশ্বাস দিচ্ছে উপজেলা প্রশাসন। নতুন এবং আধুনিক আদালত ভবন নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। আমরা আশা করছি খুব দ্রুতই আদালতের একটি আধুনিক স্থাপনা নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করতে পারব। প্রতিদিন প্রায় 5,000 মানুষের সমাগম হয় কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের চকবৈদ্যনাথ আড়তে বিভিন্ন জেলা থেকে এখনও আসছেন লবণজাত চামড়া। ঢাকা থেকে ট্যানারি প্রতিনিধিরা এসে চামড়া কিনছেন। এরই মাঝে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক চামড়া বিক্রি করেছেন ব্যবসায়ীরা। তবে কাঙ্ক্ষিত দাম না মেলার অভিযোগ তাদের। নাটোরের চক বৈদ্যনাথে এখন পর্যন্ত প্রায় 5 লাখ ছাগলের চামড়া এবং 2 লাখ গরুর চামড়া এসেছে। চামড়া আসবে আরও 1 মাস ধরে। এরই মাঝে ঢাকার ট্যানারি প্রতিনিধিদের কাছে বিক্রিও শুরু হয়েছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ কাঙ্ক্ষিত দাম মিলছে না। চামড়া আসছে, ট্যানারি মালিকরা ঢাকা থেকে আসছে, বর্তমানে তারা কেনা বেচা ধীর গতিতে চালাচ্ছে। বেঁধে দেওয়া রেট আমরা পাচ্ছি না, পার্টি আসতেছে ঘুরতেছে কিন্তু কিনা বেচা কম। ট্যানারি প্রতিনিধিদের দাবি সরকারি রেটেই তারা চামড়া কিনছেন। বাজারে চামড়ার সরবরাহ ও গুণগত মান ভালো।
সরকার যে রেট দিছে আমি ঘুরে ঘুরে দেখতেছি, ওই রেটে আমি দেখতেছি, কিনতেছি। চামড়া আছে, প্রচুর চামড়া আছে, বিভিন্ন কোয়ালিটির মাল আছে, বিভিন্ন দাম আছে। আমরা সরকার যেভাবে বলছে সেভাবে কেনাকাটার চেষ্টা করতেছি। এরই মাঝে প্রায় অর্ধেক চামড়া ঢাকার ট্যানারি প্রতিনিধিদের কাছে বিক্রি হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। এখন কেনাকাটা চলছে, আশা করা যায় আগামী আরও 5-7 দিনের মধ্যে আরও চামড়ার আমদানি বৃদ্ধি পাবে এবং ঢাকা থেকে আরও খরিদ্দাররা ইনশাল্লাহ চামড়া ট্যানারির মালিকরা চামড়া ক্রয় করতে নাটোর আসবে। চামড়া যে 4-5 লক্ষ পিস আমদানি হয়েছে এবং গরুর চামড়া 2 লক্ষ থেকে 2.5 লক্ষ আমদানি হয়েছে, এটা প্রায় অর্ধেক বিক্রি হয়ে গেছে এবং সেগুলো হয়তো ঢাকায় চলে গেছে। এবারে ভালো মানের গরুর চামড়া 700 থেকে 1400 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবৈধভাবে বসবাসরত 96,000 বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, অবৈধদের জরিমানা মাফ করার বিষয়েও আলোচনা হচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সাধারণ কর্মীদের জন্যও বাজার খোলার বিষয়ে কথা চলছে। বাংলাদেশের জন্য তৃতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে পরিচিত ওমান। তবে ভিসার অপব্যবহার আর কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মীর কারণে গত বছরের 31 অক্টোবর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য সব ভিসা স্থগিত করে দেশটি। ওমান সফর করে গত মাসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন 12 ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে দেশটি। মঙ্গলবার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী জানান, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ দক্ষ লোক নেবে ওমান। বৈধ হয়ে গেছে তাদেরকে লিগ্যালাইজ করে দিবে, সেটা ভার্বালি ওয়াজ এগ্রিড এবং সেটা আজকেও আলাপ করলাম। সেটা ইনশাল্লাহ এটা ফর্মালি এটা শেষ হয়ে যাবে। এখন জেনারেল ওয়ার্কার যারা, সেটার ব্যাপারে যে কথা চলছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, অবৈধদের শুধু বৈধতাই নয়, জরিমানা মাফ করার বিষয়েও আলোচনা চলছে। বাংলাদেশ থেকে 12 ক্যাটাগরিতে দক্ষ লোক নেবে ওমান। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতেই আজকের আলোচনা। অবৈধ কর্মীদের বৈধ করার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে আমাদের সরকার। রাষ্ট্রদূত আরও জানান, সাধারণ কর্মীদের জন্য বাজার খোলার বিষয়ে দ্রুত আলোচনায় বসবে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এখন গ্যাসের ঘাটতি কমপক্ষে 100 কোটি ঘনফুট, যা থাকবে আরও 4 বছর। তবে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, 2027 সালের পর যাতে সংকট না থাকে সে পরিকল্পনা করছে সরকার। তিনি জানান, গ্যাসের স্থানীয় উত্তোলন এবং এলএনজি আমদানির মাধ্যমে সরবরাহ বাড়বে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, নিজস্ব গ্যাসের সম্ভাবনা থাকায় দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা থেকে সরে আসা উচিত। পরিবহন, শিল্প আর বিদ্যুতে গ্যাসের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি দেশীয় উত্তোলন। তাই 2018 সালে তরলায়িত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি শুরু হয়। তবে 2 ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি আর দেশীয় মোট 300 কোটি ঘনফুট গ্যাসেও চাহিদা মেটে না। শিল্প খাতে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, বিদ্যুৎ খাতেও চাহিদা মতো মিলছে না। এমন অবস্থায় জ্বালানি বিভাগ মনে করছে 2028 সাল নাগাদ গ্যাসের চাহিদা ছাড়াবে 600 কোটি ঘনফুট। নতুন 2 ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে সরবরাহ বাড়বে 100 কোটি ঘনফুট, বাকিটা আসবে 146টি গ্যাস কূপ খননের মাধ্যমে। কূপ খনন 146টার কাজ চলমান আছে এখন, সাথে শ্যালোসি এবং ইম্পোর্ট গ্যাস, এগুলি সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি 27 সালের পরে যাতে আমাদের গ্যাসের কোনো প্রবলেম না হয়। এই গ্যাস, কারণ ওখানে তখন 6000 MMC অফ গ্যাস লাগবে। কাতারের সঙ্গে চলমান চুক্তির আওতায় বছরে 25 লাখ টন পর্যন্ত এলএনজি আসছে। আরেক চুক্তির মাধ্যমে 2026 সাল থেকে মিলবে আরও 18 লাখ টন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নয়, স্থানীয় গ্যাসে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশীয় উৎস এবং আমদানি দুটো একত্রে চালিয়ে গিয়ে পর্যায়ক্রমে আমদানিটা কমিয়ে দেশীয় উৎসটাকে বাড়িয়ে আপনার এমন একটা পর্যায়ে নিয়ে আসা সম্ভব যখন আমাদের পুরো চাহিদাটা আমরা দেশীয়
উৎস থেকে পাবো। তার কারণ আমরা জানি যে বাংলাদেশ একটা গ্যাস সমৃদ্ধ এলাকা। পেট্রোবাংলার তথ্য মতে স্থলভাগে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আছে ৮ ট্রিলিয়ন ঘনফুটের বেশি। তবে পর্যবেক্ষকদের মতে স্থলভাগে এবং সমুদ্রে উল্লেখযোগ্য পরিমাণ অনাবিষ্কৃত গ্যাস মজুদ আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা ধরনের রোবট তৈরি করে এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছে কুষ্টিয়ার ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাতুল। তার তৈরি রোবট কাজ করবে ব্যাংকের নিরাপত্তা কিংবা রেস্তোরাঁতে। এছাড়া ইভিএম সহ নানা যন্ত্র আবিষ্কার করে সাড়া ফেলেছেন তিনি। খুদে বিজ্ঞানীর এসব কাজে সহায়তার কথা জানিয়েছে প্রশাসন। রোবটটির নাম তিলু, কথা বলে বাংলায়, প্রশ্ন করলে দিতে পারে উত্তরও। তোমার নাম কি? আমার নাম তিলু। ব্যাংকের নিরাপত্তায় রোবট তৈরির আইডিয়া আসে কাজী নওশাদ হাসান রাতুলের মাথায়। সেই ভাবনা থেকেই তিলুকে তৈরি করেন তিনি। ওয়েটার রোবট, এমনকি নতুন ইলেকট্রনিক্স ভোটিং মেশিনও আছে তার উদ্ভাবনী তালিকায়। করোনা মহামারীতে যখন বাড়ির বাইরে যাওয়া নিষেধ, সে সময় রোবট তৈরি শুরু করেন কুষ্টিয়ার কুমারখালী MN পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাতুল। দীর্ঘ চেষ্টার পর সফল হন তিনি। প্রোগ্রামিং, এই রোবোটিক্স এইগুলা নিয়ে আর কি তৈরি করতে শিখাইছে এবং তারপরেই আমি আমার মতো আইডিয়া মতো আমার প্রজেক্টগুলো আমি তৈরি করি আর কি। তবে অর্থ সংকটে গতি কমে যায় রাতুলের এসব উদ্ভাবনী কাজে। নতুন যন্ত্রপাতি কেনা কষ্টসাধ্য হওয়ায় সরকারের সহায়তা চান তার পরিবার। খরচ হয়, এই খরচগুলো আমার পক্ষে আসলে বহন করা সম্ভব না। আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করি, আমি যে টাকা ইনকাম করি আসলে ওর পক্ষে ওকে খরচ বেয়ার করতে আমার অনেক টাফ। খুদে এই বিজ্ঞানীকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু করার বা সরকারের থেকে যতটুকু করার আমরা করব। রাতুল যদি আমাদের কাছে যে কোনো ধরনের আবেদন করে আমরা সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা ফরওয়ার্ড করব। এখন পর্যন্ত ১৯টি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সবকটিতেই প্রথম হয়েছেন কুষ্টিয়ার খুদে বিজ্ঞানী খ্যাত রাতুল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।